আপনি কি জানেন প্রতিদিন আপনারা যেই ইন্টারনেট ইউজ করেন গুগল, ফেসবুক, ইউটিউব তা আসলে ইন্টারনেটের 4 থেকে 5% এবং এটাকে বলা হয় সারফেস ওয়েব। বাকি 96% অংশই লুকিয়ে আছে আমাদের চোখের আড়ালে, যেটাকে আমরা ডিপ ওয়েব বলে থাকি। ডিপ ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর একটি অংশ হচ্ছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব, যেখানে মাদক, ওয়েপন, ইলিগাল পাসপোর্ট, হ্যাকিং সার্ভিস, কেনাবেচা সহ সকল ধরনের ইলিগাল কার্যকলাপ পরিচালিত হয়ে থাকে। আর ডার্ক ওয়েবে এই ধরনের ইলিগাল কার্যকলাপ পরিচালনা হওয়ার কারণ হচ্ছে আপনি যখন ডার্ক ওয়েব ইউজ করবেন তখন আপনি সাধারণ কোনো ব্রাউজার দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এটা ইউজ করার জন্য আপনার বিশেষ টর ব্রাউজারের প্রয়োজন হবে। আর টর ব্রাউজারের কাজই হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার লোকেশন, আপনার আইপি সকল কিছু হাইড রেখে আপনাকে ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়া। সো যখন কেউ ডার্ক ওয়েব ইউজ করে কোনো অবৈধ কাজ করে থাকে তখনও তার ধরা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ডার্ক ওয়েবে যেহেতু এই ধরনের ইলিগাল কার্যকলাপ পরিচালিত হয়ে থাকে, তাই আপনারা হয়তো ভাবতে পারেন যে ডার্ক ওয়েব ইলিগাল, কিন্তু একদমই না। ডার্ক ওয়েব সম্পূর্ণরূপে লিগ্যাল, যে কেউ চাইলেই ডার্ক ওয়েব ইউজ করতে পারে। কিন্তু সেক্ষেত্রে হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য নিজের নিরাপত্তার দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শুরুর দিকে এফবিআই, ইন্টারপোল, মিলিটারি এবং এরকম গুরুত্বপূর্ণ সংস্থাগুলো নিজেদের পরিচয় গোপন রেখে তথ্য আদান প্রদান করার জন্য ডার্ক ওয়েব ব্যবহার করত। কিন্তু 2010 সালের পর থেকে ডার্ক ওয়েব মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করে, কারণ ডার্ক ওয়েবে সহজেই ব্যক্তিগত তথ্য কিংবা নিজের পরিচয় গোপন রাখা যায় এবং কিছু ইলিগাল ব্যবসায়ীর জন্য ডার্ক ওয়েব হয়ে ওঠে একটা স্বর্গরাজ্য। এরকমই একজন ব্যক্তি নাম রস আলব্রিট 2011 সালে প্রতিষ্ঠা করেন ডার্ক ওয়েবের অন্যতম একটি বিখ্যাত মার্কেট প্লেস নাম সিল্ক রোড। সিল্ক রোড কোনো সাধারণ অনলাইন মার্কেট প্লেস নয়। এখানে বিক্রি হতো মাদক, অস্ত্র, জাল ডকুমেন্ট, এমনকি ভুয়া পাসপোর্ট এবং এই সকল ইলিগাল জিনিসপত্র কেনাবেচার জন্য ব্যবহার করা হতো বিটকয়েন। কারণ আপনি যখন সাধারণ টাকা কিংবা কার্ডের মাধ্যমে কোনো কিছু কেনাবেচা করবেন তখন কোনো না কোনোভাবেই আপনার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে, কিন্তু বিটকয়েনের মাধ্যমে যখন কেনাবেচা করা হয় তখন কেউ কখনো ট্র্যাক করতে পারবে না যে কে আসলে বিটকয়েন লেনদেন করেছে। সো সিল্ক রোড খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করতে থাকে এবং ইলিগাল জিনিসপত্র কেনাবেচার জন্য সিল্ক রোড হয়ে ওঠে ডার্ক ওয়েবের সবচেয়ে বড় এবং সবচেয়ে ফেমাস মার্কেট প্লেস। এরপর মাত্র 2 বছরের মধ্যে সিল্ক রোডের ব্যবসা প্রায় $100 কোটি লেনদেনে গিয়ে দাঁড়ায় এবং ওই সময় সিল্ক রোডের ইউজার সংখ্যা প্রায় 10 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। পরবর্তীতে 2013 সালের দিকে এফবিআই রস আলব্রিটকে ধরতে সক্ষম হয় এবং জানা যায় ইউকে, আমেরিকা, ইউরোপ সহ এশিয়ায়, চীন এবং ভারতেও সিল্ক রোডের ক্রেতা বিক্রেতা সক্রিয় ছিলেন এবং এই ঘটনাই বিশ্বজুড়ে সর্বপ্রথম ডার্ক ওয়েব এবং বিটকয়েনকে আলোচনায় নিয়ে আসে। এখানে জেনে রাখা ভালো, রস আলব্রিট প্রায় 12 বছর জেলে থাকার পরে 2025 সালের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সম্পূর্ণরূপে মওকুফ করে দেন এবং তাকে সাধারণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। Thank you so much, President Trump, for giving me this amazing blessing. এরপর 2014 সালে ইউরোপোল ও এফবিআই মিলে যৌথভাবে একটি অপারেশন চালায় যার নাম দেওয়া হয় অপারেশন অনিমাস, যেখানে তারা প্রায় শতাধিক .onion সাইট জব্দ করে। এখানে জেনে রাখা ভালো, আমরা সাধারণভাবে যেই ওয়েবসাইট বা সাইটগুলো ইউজ করি সেটার এক্সটেনশনে .com, .ai, .in ইত্যাদি থেকে থাকে, কিন্তু ডার্ক ওয়েবের যেই সাইটগুলো আছে সেগুলোর এক্সটেনশনে থাকবে .onion এবং যেটা আপনি শুধুমাত্র টর ব্রাউজার দিয়েই অ্যাক্সেস নিতে পারবেন। ডার্ক ওয়েব শুধু এই ধরনের মার্কেট প্লেস পর্যন্তই সীমাবদ্ধ নয়। ডার্ক ওয়েবে রয়েছে আরও কিছু অজানা ওয়েবসাইট যেগুলো সম্পর্কে জানলে আপনি হয়তো নিজেই ডিস্টার্ব হয়ে যেতে পারেন। 2015 সালে এমন একটি ওয়েবসাইট সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ওয়েবসাইটটির নাম হচ্ছে NLF বা নো লিমিটস ফান্ড। এই ওয়েবসাইটে শিশুদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করা হতো এবং সেটা ভিডিও রেকর্ড করে ডার্ক ওয়েবে বিক্রি করা হতো। পরবর্তীতে জানা যায় পিটার স্কালি নামক একজন ব্যক্তি এই ওয়েবসাইটের মালিক এবং সেই এই ভিডিওগুলো রেকর্ড করে ডার্ক ওয়েবে বিক্রি করত। পরবর্তীকালে তাকে যদিও গ্রেফতার করা হয়, কিন্তু এরপর থেকেই ডার্ক ওয়েবে আরেকটি ভয়ঙ্কর কনসেপ্ট চলে আসে যার নাম হচ্ছে রেড রুম। রেড রুম আসলে এমন একটা জায়গা যেখানে মানুষদের বিভিন্নভাবে টর্চার করা হয় এবং সেইটার ভিডিও রেকর্ড করা হয় এবং এই সকল ভিডিও দেখার জন্য সাধারণ মানুষরাই বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করে।
এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন কতটা বিকৃত কিংবা সাইকো মস্তিষ্কের হলেই একজন মানুষকে টর্চার করা দেখার জন্য আরেকজন মানুষ টাকা পেমেন্ট করছে। সো বুঝতেই পারছেন যে ডার্ক ওয়েব আসলে ইন্টারনেটের কতটা ভয়ঙ্কর একটি জায়গা। আর ডার্ক ওয়েবে আপনি ভালো খারাপ, ইথিক্যাল, আনএথিক্যাল, লিগ্যাল, ইলিগ্যাল সব ধরনের কার্যকলাপই পরিচালনা হতে দেখবেন। সো আপনি যদি কোনো কারণে কখনো ডার্ক ওয়েব ইউজ করতে যান তাহলে আপনি অবশ্যই এই সকল বিষয় সম্পর্কে দেখতে পারবেন এবং আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন। কারণ ডার্ক ওয়েবে সবার পরিচয়ই যেহেতু অ্যানোনিমাস, তাই বিভিন্ন ধরনের স্ক্যামার গ্রুপও ডার্ক ওয়েবে অ্যাভেলেবল রয়েছে। আপনি যখন কোনো কিছু করতে যাবেন ডার্ক ওয়েবে, তখন যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আপনি এই স্ক্যামারদের হাতে পড়ে যেতে পারেন। আর কোনো কারণে যদি আপনি স্ক্যাম হয়ে যান তাহলে সেখান থেকে আপনাকে হয়তো কেউই বাঁচাতে পারবে না। কারণ আপনি যদি কোনো লিগ্যাল সাইট ইউজ করেন, ধরেন আপনি অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার করলেন এবং টাকা পেমেন্ট করার পরে আপনি সেই অর্ডারটা পেলেন না, অথবা কেউ ইন্টারনেটের সার্ফেস ওয়েতে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করলো, সেজন্য আপনি অবশ্যই পুলিশে গিয়ে কমপ্লেন করতে পারবেন এবং এই বিষয়টা থেকে পুলিশ আপনাকে অবশ্যই রক্ষা করতে পারবে। কিন্তু ডার্ক ওয়েবের ক্ষেত্রে ঠিক উল্টো, আপনি কারো কাছে কমপ্লেনও করতে পারবেন না যে আপনার সাথে কি হয়েছে বা আপনি কি হারিয়েছেন। এছাড়া হ্যাকাররা আপনার ডেটা হাতিয়ে নেওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের টোপ কিংবা ফিশিং করার জন্য ফাঁদ পেতে রাখে, যেটায় আপনি একটু ভুল করলেই পড়ে যেতে পারেন। যেমন ধরেন একটা এক্সাম্পল স্বরূপ আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিল যেখানে ক্লিক করলে আপনি $1000 পাচ্ছেন। সো আপনি সেখানে ভুলবশত ক্লিক করে ফেললেন এবং ক্লিক করার ফলে $1000 তো আপনি পেলেনই না, বরং আপনার পার্সোনাল যেই ডেটা ছিল আপনার কম্পিউটারে সেটা হ্যাকারদের কাছে চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এত ইলিগ্যাল অ্যাক্টিভিটির পরেও ডার্ক ওয়েব সম্পূর্ণরূপে বন্ধ করে কেন দেওয়া হয় না? ডার্ক ওয়েবে প্রায় ৭৫,০০০ টেরাবাইট ডেটা আছে এবং প্রতিদিন প্রায় 2 মিলিয়ন ইউজার ডার্ক ওয়েবে প্রবেশ করে। এছাড়া ডার্ক ওয়েবে প্রতিদিন $5 লাখ বেশি লেনদেন হয় এবং এই সকল লেনদেন কারা করছে, কোত্থেকে করছে, ডার্ক ওয়েব কারা ইউজ করছে, এই সকল বিষয়ই গোপন থেকে যায়, যার ফলে ডার্ক ওয়েব সম্পূর্ণরূপে শাটডাউন করে দেওয়া কখনোই সম্ভব হবে না। তার মানে ইন্টারনেট যতদিন থাকছে ডার্ক ওয়েবও থাকছে। এছাড়া ডার্ক ওয়েবে যেই 75,000 টেরাবাইট ডেটা আছে, এই ডেটা যে কোনো অর্গানাইজেশন বা সংস্থাকে খুব সহজেই বিপদের মুখে ফেলে দিতে পারে। যদিও FBI, ইউরোপল অনেকবারই ডার্ক ওয়েবের প্রায় শতাধিক ইলিগ্যাল ওয়েবসাইট বন্ধ করে দেয়, কিন্তু একটা ইলিগ্যাল ওয়েবসাইট যখন বন্ধ হয় তখন ডার্ক ওয়েবের ইউজাররা খুব সহজেই সেম আরেকটা ওয়েবসাইট খুঁজে নেয়, যার ফলে এই ইকোসিস্টেম সম্পূর্ণ চলতেই থাকে এবং ডার্ক ওয়েব সম্পূর্ণরূপে যেরকম আছে সেরকমই চলতে থাকে। এত ইলিগ্যাল অ্যাক্টিভিটির মধ্যেও ডার্ক ওয়েবের কিছু ইতিবাচক ব্যবহারও দেখা যায়। 2016 সালে কিছু গবেষক ডার্ক ওয়েবের একটা গোপন নেটওয়ার্ক চালু করে যেখানে নিষিদ্ধ বই এবং গবেষণার পেপার রাখা হতো। তারা এটাকে বলতো প্রজেক্ট মিরর, কারণ তারা বলতো জ্ঞানকে আটকানো যায় না, শুধু লুকানো যায়। যদিও পরে সেটি নামিয়ে দেওয়া হয়, কিন্তু অনেকেই এখনও এটাকে ডার্ক ওয়েবের একটা ইতিবাচক ব্যবহার হিসেবে উল্লেখ করে। এরপর একটি হ্যাকার ফোরামে একজন ইউজার ছিল, নাম ছিল জিরো ডে ইগল। সে কখনো নিজের পরিচয় দেয়নি, কিন্তু নিয়মিতভাবে পৃথিবীর বড় বড় যেই সফটওয়্যার কোম্পানিগুলো ছিল সেগুলোর সিকিউরিটির দুর্বলতাকে ফাঁস করে দিত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে টাকা নিত না। তার কথা ছিল, আমি টাকার জন্য না, সচেতনতার জন্য করছি। একদিন সে হঠাৎ করেই উধাও হয়ে যায় এবং কয়েক বছর পর জানা যায় একটা বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটির একজন ছাত্র মারা গিয়েছে এবং তার ল্যাপটপে ওই একই ধরনের কোড পাওয়া যায়। ডার্ক ওয়েবের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে জার্নালিজমে। 2013 সালের পরে অনেক বড় বড় সংবাদ মাধ্যম যেমন দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, প্রোপাবলিকা ইত্যাদি সিকিউর ড্রপ নামে এক ধরনের ডার্ক ওয়েব ভিত্তিক সিস্টেম চালু করে, যেখানে সাংবাদিকরা অজানা সূত্র থেকে নিরাপদে দলিল বা তথ্য সংগ্রহ করে এবং এই সিস্টেম দিয়ে বহু ঐতিহাসিক তদন্তমূলক খবর বেরিয়েছে, যেমন সরকারি নজরদারি, দুর্নীতি, এমনকি যুদ্ধ অপরাধের প্রমাণ। এই কাজের জন্য ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন আইনত স্বীকৃত হয়। এই ঘটনাগুলো ছাড়াও ডার্ক ওয়েবের আরও অসংখ্য লিগ্যাল অ্যাক্টিভিটিসও রয়েছে। সো আপনারা যদি মনে করে থাকেন যে ডার্ক ওয়েবে শুধু ইলিগ্যাল অ্যাক্টিভিটিসই হয়, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ ডার্ক ওয়েব নর্মালি বানানো হয়েছে নিরাপত্তার জন্য এবং আপনার প্রাইভেসি রক্ষা করার জন্য। তাই এখানে নিরাপদ অনিরাপদ সব ধরনের কাজ সংগঠিত হলেও আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য থাকা উচিত ডার্ক ওয়েবের সঠিক এবং নিরাপদ ব্যবহার করা, যাতে করে ইন্টারনেটে আমরা সকলেই সেফ থাকতে পারি। ডার্ক ওয়েবে আরও ভিন্নধর্মী কয়েকটা ওয়েবসাইটের কনসেপ্ট সম্পর্কে শোনা যায়, যেমন মানুষের বডি পার্ট সেল করা, হিটম্যান হায়ার করা, কিন্তু এগুলার লিগ্যাল কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু সাংবাদিকরা ডার্ক ওয়েব ঘেঁটে দেখেছেন যে এই ধরনের যেই ওয়েবসাইটগুলো রয়েছে এগুলোর ম্যাক্সিমামই মানুষকে স্ক্যাম করার জন্য এবং এগুলা আপনাকে আসলে ফিশিং করার জন্য হ্যাকাররা তৈরি করে রেখেছে।
আর যাই হোক, এই সকল ওয়েবসাইটের কার্যকলাপের প্রমাণিত কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। এই ভিডিওর উদ্দেশ্য আপনাদের ডার্ক ওয়েব ইউজ করার জন্য ইন্সপায়ার করার নয়। আপনি সারফেস ওয়েব, ডিপ ওয়েব যেটাই ইউজ করেন না কেন, অবশ্যই ইউজ করার আগে আপনার নিরাপত্তার দিকটা খেয়াল রেখে তারপর ইউজ করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।